শুধু একটা দিক থেকে টানে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। সমস্যাটা আপনার যেরকম ট্রাফিক জ্যামের মতো। ট্রাফিক জ্যাম কেন হয়? সবাই খালি বলে ড্রাইভার খারাপ চালায় দেখে বা পথে, আসলে তা না, এটা একটা হিউজ ব্যাপার। কমপক্ষে মানে 100টা ব্যাপার আসবে ট্রাফিক জ্যাম কেন। ঠিক তেমনিও ছবি কেন ভালো হচ্ছে না, নাটক কেন ভালো হচ্ছে না, সেটা তো কিন্তু 100টা কারণ যাচাই করতে হবে, ফিল্টার এসে নিশ্চয় অপূর্ব চলছে। হ্যাঁ, এদের ফ্লোপটা হচ্ছে 8 থেকে 10 মিনিটের ফ্লো। মাত্র একটা নাটক কিন্তু যা হচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ গল্প, এরপরে যা থেকে রেস। না এখানে একটু একটু আপনার সাথে আমি একমত বলি, নাটকের কনসেপ্টটা, ব্যাপ্তিটা অবশ্যই ছোট হতে হবে। নাটক কিন্তু আপনি ফিল্মের মতো বড় ব্যাপ্তি নিয়ে ইলাবোরেট করতে পারবেন না। নাটকের ব্যাপারটাই হচ্ছে যে একটা সংক্ষিপ্ত গল্প বলা এবং নাটকীয়করণ করা। এটা ফিল্ম কিন্তু আমি যে আঙ্কেল বলতে পারবে, আমি যখন নিজে ছবি বানাতে গেছি, এই তো ফ্রেম আমার ছবিটা, আমার বাবার সাথে আজীবন দিতে গেছি, গিয়ে আনছে ছবি বানাতে সবাই এত কষ্ট, আমি তো আপনার সাথে সবই চিনি, লেন্স চিনি, অমুক চিনি, এডিটিং জানি, সবই জানি। যখন আমি ছবি বানাতে গেছি তখন আমি বুঝতে পারলাম যে ফিল্ম মেকিং ইজ নট এ ম্যাটার অফ জোক। কেন? আমি যখন আজীবন নাটকের ক্যামেরায় টাইট করো আর একটু জুম করো, ফ্রেম পেয়ে গেছি। কিন্তু ফিল্মে যখন আমাকে ক্যামেরাম্যান বলছে 35 না 45 না 55 না 60 না ব্যারেন, আরো নিচে যাবো, আরো মানে ইয়া করে ফেলবো, আমি যে এটা কি বলে, আমি বলতেছি উনি এখানে বসে এই ফ্রেমটার মধ্যে আনবেন, আমাদের কেন ক্যামেরাম্যান এটা বলবে? তখন আমাকে স্বপন, স্বপন যে লম্বা, তখন আমাকে বললো যে, তারপর জেডিস মিন্টু, আমাকে চাচা একটু লুক থ্রু করো। তোমার বাবা যে, আমার বাবা যে লুক থ্রু করে ফ্রেম আবিষ্কার করছে, এটা কি জিনিস এটা বুঝতে হবে তোমাকে। আর আমি বাংলাদেশের লাস্ট এই তো 35 হয়েছে, তারপর কেউ করে নাই ছবি। তো ক্যামেরা যখন লুক দিছি তখনই আমি বুঝছি যে আসলে ফিল্ম তৈরি হয় লেন্স নিয়ে। Film is not only screenplay, story, acting or direction. ফিল্মের ল্যাঙ্গুয়েজ তৈরি হয় লেন্সের উপরে, যেটা আমি বুঝতে পারছি। 1000 দর্শকের দৃষ্টি, যেটা আমি বুঝতে পারছি, যার কেন ওইটাকে মিন করতে হবে। হ্যাঁ, 1000 যেমন দর্শক সেম ক্লোজ, আমি আপনার ক্লোজ ধরবো, এই সেম ক্লোজ 55 একটা, 45 একটা, 35 একটা, আমি স্ক্রিন আমি কোনটা দিয়ে ভরাবো সেটাই ফিল্ম ডিরেক্টর। আমার দর্শকরা বোর ফিল করবে না, কনসেন্ট্রেট করবে একটা সাবজেক্টের প্রতি। এখন আমি ফিল্মের ডিরেক্টর হয়ে গেলাম, আমি ইচ্ছা করে একটু বড় বড় লেন্স নিতেছি, পিছনে কোনো অবজেক্ট না, শুধু সাবজেক্টকে নিয়ে খেলতেছি। অবজেক্ট একটা ছাগল হেঁটে গেল, আমার চরিত্র থেকে চোখটা ছুটে গেল, ছাগল কেন পিছনে? সুতরাং ফিল্ম তো অনেক বড় ব্যাপার। এর ছোট্ট একটা উদাহরণ দিই। কথা দিলাম একটা কথা দিলাম একটা রোমান্টিক সিকোয়েন্স, ফারুক আর ববিতার একটা সিকোয়েন্স, একটা বটতলা। তো এটা ওই ইয়েতে বান্দুরিয়া করা হয়েছিল। ওই দূরে একটা গরু লেজ নামাইতেছে, লোম চোখে কি করবেন? লেজ নামাইতেছে। এটা আমি যখন রাস্তাতে গেলাম তখন কাজী ভাই আসে না, রাস্তাটার সময় আসে না, আসে এসে দেখছি, দেখে সে আমি পিন্টু তো ডিরেকশন দিয়েছে, কেন কাজী ভাই নিজের মতো করেছে। পিন্টু তুমি সব ঠিক করছো, গরুর লেজটা থেকে বন্ধ করতে পারো। এইটা আবার বান্ধবী যায় শুটিং করা হবে, এবং ববিতা খুব ভাবতাম সুপারস্টার, তারপরে সে বান্ধবী যে আবার শুটিং করা হয়েছে। বিখ্যাত ডিরেক্টরকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার সাবজেক্ট কপি বানাবেন, শেখার জন্য। এটা আসলে প্রজেকশন তো শেখা হতে পারে না না না, আপনি যে বললেন না যে লেন্স, হ্যাঁ লেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ফিল্ম ডিরেক্টর হতে গেলে অবশ্যই তাকে লেন্স সম্পর্কে জানতে হবে, এবং এই লেন্সের মধ্যে সে কিভাবে আবেগ, ড্রামা, অ্যাকশন, কমেডি কিভাবে ঢুকাবে এই লেন্সের ভিতরে, এইটা না জেনেই এখন ফিল্ম ডিরেক্টর হওয়াটা মোটেও সমীচীন নয়। হ্যাঁ, কেমন আছে? আমি ভুলে গেছি কোনটা, ইয়ার ছবি না, সুবোধ রাজেশ ছবি, হ্যাঁ হ্যাঁ, লেটেস্ট। পরিণীতা আমি আগে টিভিতে আছে, দেখি যে একটা বিশাল বড় একটা মূর্তি করা হয়েছে। যতটা বড় মূর্তি ছিল আবার দেখি যে ওটাকে ঢেকে দেওয়া হয়েছে। আমার হঠাৎ করে চিন্তা হলো, যে কারিগর, যে মৃৎশিল্পী এটাকে তৈরি করছে, তার দুঃখটা কিরকম হতে পারে। সাবজেক্টটা কত সুন্দর, হ্যাঁ, যে সে বানালো এত, এটা নাকি সবচেয়ে বড় মূর্তি। ঠিক তেমনি আর্নেস্ট হেমিংওয়ে একটা কথা বলেছিল যে সবচেয়ে কম
নোবেল লিখে নোবেল পুরস্কার পেয়েছে। আর্নেস্ট হেমিংওয়ে বলছে যে তোমার চোখের সামনেই অনেক সাবজেক্ট আছে, হাতের নাগালেই অনেক সাবজেক্ট আছে, তোমার দৃষ্টিটা সেখানে করতে হবে। আমাদের দৃষ্টি, আমরা তো এত ভাবছি একটা গল্প বানানোর জন্য নায়ককে এই করতে, ফর্মুলার মধ্যে অনেক দৌড়াচ্ছি, নায়ককে এরকম মারতে হবে, নায়িকা এরকম হারা যেতে হবে, এরকম একই ফর্মুলা ঘুরি। কিন্তু ফর্মুলার বাইরে গিয়ে যে ছবি অনেক হিট করানো যায়, যেরকম আমি আমার বাবার কথাই বলি, বাংলাদেশে একটা মাত্র পরিচালক যে ক্লাসিক ছবিও বানাইতো আবার আবার বক্স অফিসে হিট করাইতো, এরকম আর কোনো ডিরেক্টর নাই। গোলাপি এখন ট্রেনে, আব্বু যখন এই নামটা দেয় গোলাপি এখন ট্রেনে, তখন আমি শুনেছি, আব্বুর মুখে শুনেছি, তখন অনেক বাবুর বন্ধু বান্ধব, ফিল্মের লোকজন, তার বন্ধু বান্ধব সবাই জিজ্ঞেস করছিল, আমজাদ এটা কি কোনো নাম হলো আমজাদ, গোলাপি এখন ট্রেনে, তুই এটা চেঞ্জ কর। আব্বা খুব কাছের যারা ফিল্ম বা আব্বাকে খুব ভালোবাসতো, এই নাম দিস না, এটা কি বোঝাচ্ছিস তুই। আব্বা আমাকে বললো যে আমি রাত্রেবেলা একবার ভাবলাম, অনেক ভাবার পরে চিন্তা করলাম যে আমি কি নাম, সবাই যেটা না করলাম সেটা হ্যাঁ করে আমি ওটা ট্রেন্ড হয়ে গেল, গোলাপি নামে একটা 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 শ্রেণী বেঁধে আসলো। আমি ভাত দিয়ে ছবিটার আব্বুর, আমি ছোটবেলায় দেখছি সব ছবি, ভাত দিয়ে যখন আনোয়ার হোসেন মারা যায়, যখন আনোয়ার হোসেনের লুঙ্গিটা খুলে তার পশ্চাৎটা দেখা যায়, এবং সেই জায়গায় যখন সাবানা নিজের শাড়ি দিয়ে ঢেকে দিয়ে এবং চিৎকার করে কাঁদতে গেলে বলতে থাকে এই কয়েকটা ভাতের জন্য আমার বাবা মারা গেছে, চাউলের জন্য আমার বাবার সবাই এই আমি চোখে তখন ছোট অবস্থায় আমি চোখের পানি রাখতে পারি, এটা সবাই কাঁদছিল যে আমার বাবা চারটা খাইতে না পারে একটু চাউল নিতে গিয়ে মারা গেছে, আপনারা সবাই একটু সাহায্য করেন। এই যে সামান্য একটা আকুতি, এটা যেরকম আমাকে কাঁদাইছিল। গোলাপ এখন ট্রেনেও যখন রতন জামিলকে 3 দিন না খাওয়ার পরে যখন একজন রতন জামিল খেতে দিল, তখন যে সে গোগ্রাসে গিলতেছে, বলতেছে 3 দিন ধরে কিছু খায় নাই, গলা দিয়ে নামে না, একটু পানি দিবে। কতটা গভীরে বাবা যেতে পারলে, একটা মানুষের কতটা গভীর ফিলিংসে যেতে পারলে সে এই ধরনের দৃশ্যগুলি লিখতে পারে। ক্ষুধা একটা কঠিন জিনিস। আব্বু সবসময় এই এই ক্ষুধা, দারিদ্রকে নিয়ে সংগ্রাম করে গেল ছবিতে, প্রত্যেকটা ছবিতে। 2 পয়সা আড্ডা, ভাত দে, নয়নমণি, গোলাপি ট্রেনে, কষাই, সুন্দরী, সবসময় তার একটা আন্দোলন ছিল। এবং সে নারীদেরকে যতটা হাইলাইট করছিল, যে নারীদের দুঃখটা যতটা সে ফুটে উঠেছিল, আমার মনে হয় আব্বুকে আরো, মানে যদিও সে আল্লাহর রহমতে বাংলাদেশের সব পুরস্কারই তার প্রাপ্ত হয়েছে, কিন্তু তারপর আমার মন যারা নারীবাদী তাদের বোঝা উচিত যে আমজাদ হোসেন নারীদের পক্ষে কতটা সাবলীল শক্ত ছবি বানিয়ে দিতে গেছে। সখিনার যুদ্ধ, গ্রামের একটি নয়নমণি, একটা মেয়ে বিয়ে করা দিবে বলে জিনের ভান করে করে কাছে থাকে, সেই মেয়ের প্রেমে পড়ে। এখান থেকে একটা জিনিস, গ্রামের মেয়েদেরকে কিভাবে বিয়ে দেওয়া হতো, কেন গ্রামের মেয়েরা মিথ্যা জিনের অভিনয় করতো, কত সহজভাবে বুঝাইছে। সেরা সৃষ্টিকৃত নয়জনে আমার দৃষ্টিতে সেরা সৃষ্টি একটা গল্প লুকিয়ে আছে। যে লোকটি, আব্বা তো বলতো যে শৈশবকে ভুলে যায় সেই লোকটা যন্ত্রের মতো, আব্বুর কথা ছিল। যে গ্রামে দাঁড়িয়ে কচুরিপানার দিকে তাকিয়ে, আব্বা বলে আমি গ্রামে যখন হাঁটি তখন আমার কাছে মনে হয় যে জীবনানন্দ দাশের মতোই প্রত্যেকটা জায়গায় আমার চোখ গেলে একটা করে গল্প আসে। কচুরিপানার দিকে তাকিয়ে থাকলেও আমার 2টা গল্প আসে, বট গাছের পাতার দিকে তাকালেও আমার একটা গল্প আসে, গ্রামের মেঠোপথ দিয়ে হেঁটে গেলেও আমার একটা গল্প আসে, বাসের আড়ার দিকে তাকালেও আমার একটা গল্প আসে। কত এলিমেন্ট যে গ্রামে আছে। এখন যে সমস্যা হয়েছে, গ্রামটাকে ওই আগের গ্রামগুলো শুরু করা না, সেটা না, এটা হচ্ছে কালচারটা কমে গেছে। এখানে একটা ব্যাপার হচ্ছে কি, আমি যেটা ফিল করি যে এখানে একটা বিষয় আছে যেটা বাবারা বুঝতেন, বাবার সমসাময়িক পরিচালক বুঝতেন। বাবা ছবি বানিয়েছে, সেই ছবিটা দেখে কৃষকের পকেট থেকে 10টা টাকা বের করা সেই সময় রেয়ার স্টল, এটা চারটিখানি ব্যাপার। সে ধান বিক্রি করে সে ফ্যামিলির জন্য 10 টাকা 50 টাকা সে বাইর করে তার ছবি, তার ফ্যামিলি নিয়ে রাতের দিনের শেষে দেখবে, এবং সেটা শীতকালে তার ধান কাটা হয়ে গেছে। তা আমরা গ্রামের মানুষদের কাছে আমাদের টেকনোলজি পৌঁছাই দেবো, তাদেরকে দেখাবো, তাদেরকে সহজ করবো, আমরা ওখান থেকে পিছিয়ে নিয়ে আসছি। আপনি কি মনে করেন এখনো কৃষক নাই? তাহলে ধান হয় কোথেকে? আপনি কি মনে করেন এখনো গ্রামের লোক ঠেলাগাড়ি চালায় না, রিক্সা চালায় না? তাহলে তাদের আমরা তো এন্টারটেইনমেন্ট তাদেরকে দিব, আমরা কেন শহর একটা শ্রেণী, মানে একটা শুধু কলেজের ছেলে পেলে, ইউনিভার্সিটি ছেলে পেলে আর শহরের কিছু মানুষকে ঘিরে ইন্ডাস্ট্রি হতে পারে না। এটা বাংলাদেশের যে অবয়ব,
বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে যদি একটা কৃষক তার হাতের কাছে একটা ছবি দেখার হল পায়, সে কেন যাবে না? এবং পরিবেশটা যদি সুস্থ থাকে, সে কেন যাবে না? তার হাতের কাছে যদি টিকিটের দাম করা হয়, সে কেন যাবে না? আমাদের বাংলাদেশ থেকে শুধু ছবি না, যাত্রা হারিয়ে যাচ্ছে, ছবি চলচ্চিত্র হারিয়ে যাচ্ছে, রেডিও হারিয়ে যাচ্ছে। আমাদের এই মোবাইল আসার পর থেকে এত কিছু এন্টারটেনমেন্ট থেকে আমরা বলছিল, শীতের পিঠা হারিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের মানুষদের শীতকালীন অনেক কিছু তালের পাতা হারিয়ে যাচ্ছে, যেটাতে গোসল বাতাস তালপাখা। তা এগুলোকে আমরা অবশ্যই আমরা টেকনোলজি নিব, কিন্তু এগুলোকে হারাতেও দিব না, দুটোই। অনেক কথা বলা যায়, কন্টেন্ট বলা যায় ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট। বাবু ভাই, আমি গ্রামের লিদুয়া পাথারে কত একরকে একর জমি চাষ করে যাচ্ছে কিছু কৃষক। আমরা কি একবারও ভেবেছি যে এই কৃষকটির ধান বেচে উনি সুখী কিনা? আমরা একবারও কি ভেবেছি এই কৃষকটি সন্ধ্যাবেলায় গেলে কোথায় যায়? আমরা কি একবারও ভেবেছি যে তার চোখের সামনে একটা ছবি প্রজেক্ট করতে হবে? আমরা মিডিয়ার মানুষ, মিডিয়ার কথাটাই বলছি, তার আরো এন্টারটেনমেন্ট দরকার। আমরা কি কখন ভেবেছি যে এই এত বড় বড় শপিং মল হয় বাংলাদেশে, তার গ্রামের শপিং মল কোথায়? এইটা যেরকম ইফেক্ট করেছে, ঠিক তেমনি সেন্ট্রালাইজেশন ইফেক্ট করেছে বাংলাদেশকে। ডিসেন্ট্রালাইজ করা দরকার। কারণ আপনার সবকিছুই যদি আজকে কেন এত অপরাধ হচ্ছে, আমার মনে হয় অপরাধ হচ্ছে এই কারণে যে আজকে আমি একটা গাড়ির সাথে একটা গাড়ি লাগিয়ে দিলাম, পুলিশ আমার নামে একটা কেস করলো, আমি সাথে সাথে গিয়ে কেসটা ছুটিয়ে ফেলতে পারলাম। আমি অবৈধভাবে গ্যাস লাইন নিলাম, আমি অবৈধভাবে ইলেকট্রিসিটি, আমাকে কেটে দিল, আমি সাথে সাথে একটা অফিসে গিয়ে যেভাবেই পারি জিনিসটাকে বের করে নিলাম। কিন্তু আজকে যদি ডিসেন্ট্রালাইজ হতো, একটু ভেবে দেখেন যে আজকে যদি একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ির ধাক্কা লাগতো, সেই কেসটা যদি তার ছুটাতে হতো চিরাঙ্গি হেড অফিসে গিয়ে, সে কি সহজে ধাক্কা লাগাতে চাইতো? সে চিন্তা করতো আমার গাড়িটা রেখে গিয়ে বা সাথে নিয়ে সে চিরাঙ্গে সিরিয়াল দিয়ে আমার ওখান থেকে একটা কেসের মামলা নিষ্পত্তি করে আবার ঢাকা চালাতে হবে। একটা ইলেকট্রিসিটি যে কেটে যাচ্ছে, যে যে অবৈধ লাইন দিচ্ছে, সে এটা যদি অবৈধ লাইন দিত, তার এটা যদি ডিসেন্ট্রালাইজ থাকতো, তাহলে চিন্তা করতো ভাই প্রথমে যাইতে হবে আমার সাভার থেকে যাইতে হবে রাজশাহী থেকে দিনাজপুর, তারপর আমার লাইন আবার ফেরত আসবে। এইটাই হচ্ছে ডিসেন্ট্রালাইজ হইলে মানুষ অনেক সচেতন হয়। কারণ আমি একটা জিনিস ব্যবহার করতেছি, সেই ব্যবহারটা যদি আমার অনৈতিক ব্যবহার হয়, সেটার সাথে সাথে আমি আবার নৈতিকভাবে ব্যবহার করার জন্য আমি অনেক পথ অবলম্বন করতে পারি, শর্টকাট, যেটা খুব হাতের কাছে। কিন্তু ডিসেন্ট্রালাইজ হলে তাকে সারা ঘুরে ঘুরে করতে হতো, তখন কষ্ট হতো তার। তখন সে বলতে না ভাই, তখন সবাইকে সাবধান করতো। গাড়ি একটা ছোট ভাই নেবে, গাড়ি কিন্তু ক্ষমতা অ্যাক্সিডেন্ট করিস না, তাহলে কিন্তু এখন সিলেটে যেতে পারবো না। আমাদের এসবের উপরে তো কোনো চিন্তা ভাবনা নাই। হ্যাঁ, এই যে যেরকম ঢাকায় আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে, ঢাকার উপর চাপ পড়ছে, কি ঢাকার মধ্যে কি দেখা গেল যে সিজনাল রিক্সাওয়ালা চলে আসলো। এখন কিন্তু সিজনাল রিক্সাওয়ালা, জানেন তো, যে জমির বর্গা চাষি বা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সব রিক্সাওয়ালা ধানের মৌসুম যখন থাকে না, ঢাকায় এসে রিক্সা চালায়, হঠাৎ করে বেড়ে যায়, আবার ধান কাটার সময় তারা চলে যায়। আমি ওদেরকে বলছি যে ভাই তোমরা এরকম করো কেন? একটাই কথা ভাই, ধান বেচে, হ্যাঁ বলতেছে ধান বেচে আমরা পয়সা পাই না, টাকা পাই না। এটা একটা স্টোরি। এখন যদি যেটা বলা যায় শপিং মল হচ্ছে, কিন্তু ছবি বানানোর কোনো মানে হ্যাঁ কোনো এটা একটা গল্প। আমার কাছে মনে হয় যে প্রচুর গল্প আছে, কিন্তু আমরা সহজলভ্য করছি। ভালো আর্টিস্ট নিলাম, ভালো আমাদের র্যাঙ্কের মতো এডিটর নিলাম, আমি কিন্তু ডিরেক্টর না, ডিরেক্টর হয়ে গেল। এটা এক ধরনের প্রচলন আছে। আর আরেকটা হচ্ছে রিয়েল ক্রিয়েটিভ ডিরেক্টর, যাদের কাছে একটা ছোট্ট একটা রিক্সালাকে দিলেও সে অভিনয় করে ফেলতে পারবে। একটা কমজোরি ক্যামেরাম্যান থাকলেও তাকে সে একটা দীক্ষা দিতে পারবে যে তুমি এভাবে শর্ট ধরো, এইভাবে ধরো। তো আমার মনে হয় সেই ক্রিয়েটিভ ডিরেক্টরের পরিমাণটা কমে যাচ্ছে, কারণ ক্রিয়েটিভ ডিরেক্টররা তো খুব আসলে ট্রু সেন্সটা আবিষ্কার করতে পারে, যে ট্রু দিকটা বের করে। সুতরাং আমাদের পরিচালনায় আমরা যে জিনিসগুলোকে বেশি নিয়ে ভাবি, যে সেটা হচ্ছে যে কিভাবে হিট করতে হবে, কিভাবে মার্কেটে টিকে থাকতে হবে, কিভাবে আমার নাটকটা অনেক লাখ টাকা দিয়ে বিক্রি করতে হবে, এইসবের চিন্তা করতে গিয়ে আমি কিন্তু কন্টেন্টের দিকে খেয়াল রাখছি, ওই সার্ভাইভালের প্রশ্ন উঠে যাচ্ছে। আমি আপনাকে বলি, রিয়েলিটিটা যেমন আপনি বলতেছেন ঠিক আছে, আমাদের দেশে যারা ফিল্মে বিনিয়োগ করতো, যেমন আমির আঙ্কেলের যারা কাজ করছে, এরা এখন তো নয়। জাহির খান সাহেবকে আমি যতদূর জানি, জীবনে কখনো বোধ বাজেট বলে কোনো শব্দ ছিল না, যা লাগবে তাই খরচ করবে। তার প্রোডাকশন আমার মানে এটা আমি দেখেছি।
আবার এটাও তো যে ফিল্মে না বলে কিছু নাই, এটাও আর শুনছি। ফিল্মের একটা মানে বাংলা প্রবাদের মতে ফিল্মের গরু নাকি আকাশে হাঁটে, হ্যাঁ, গাছে গাছে ওঠে। গাছে চড়ে। গাছে চড়ে। তো এই গাছে চড়ানোর সেই প্রডিউসারগুলো এখন নেই। আপনি যে মেধা বিকাশ করবেন উপায় কি? না, ওইটার কারণ একটাই, যে জাতি তার কদর জানে না। যে জাতি তার বুদ্ধিদীপ্ত বুদ্ধিজীবীদেরকে সম্মান দেয় না, ভালোবাসে না, তাদেরকে নিয়ে নিয়ম করে কোনো চর্চা হয় না, চর্চা হয় না। সেই জাতি কিভাবে আপনাকে একটা ভালো জিনিস দিবে? সেটা বাংলাদেশ বলে কথা না, বিভিন্ন World. সব দেশেই, World. সব আমার কথা হচ্ছে একটা টিচারকে তো টিচারের মূল্যটা পেতে হবে, একটা অ্যাক্টরকে অ্যাক্টরের মূল্যটা পেতে হবে, একটা একটা এডিটরকে এডিটরের মূল্যটা পেতে হবে। এই তো যে আপনি- যতগুলো শাখা আছে হ্যাঁ, সবাইকে সবার সম্মানটা পেতে হবে। আমরা যদি এটা 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 হচ্ছে সোশ্যাল ক্রাইসিস, এই সোশ্যাল ক্রাইসিসটা আমাদের আপনি একটা নাটক বানিয়েছিলেন মনে আছে, তিন পুরুষ? হ্যাঁ হ্যাঁ প্রচুর জনপ্রিয় ছিল, আল্লাহর রহমতে একটাই বানিয়েছিলাম, ভালো গেছে। হ্যাঁ, তিন পুরুষটা সৌমিত্র ছিল না? হ্যাঁ সবুজ। সৌমিত্র উনি আসছিলেন, উনি এসে একটা নাটকের Ending করে এন্ডিংটা করে দিয়ে গেছেন। কলকাতা থেকে উনি আসছেন, সে কতটুকু হাইটের মানুষ যে একটা নাটকের এন্ডিং আমাকে করতে হবে। হ্যাঁ, আমাকে রীতিমতো পরীক্ষা দিতে হয়েছে। আমি এই গল্পটা বলি যে আমি মুজিব ভাই, আমাদের প্রডিউসার মুজিব ভাই আর আমি চিন্তা করতেছি যে তিন পুরুষ, যে প্রথম পুরুষটা যার ছেলে খলিল চাচা করেছিল এবং তার ছেলে হচ্ছে টনি রাজ, রাকায়েত আর মামুন ভাই করেছিল, তা দুই পুরুষ আগের যে মানুষটা, সেই মানুষটার পরিচয় কেন বাবা দেয় না? মানে বাপ ছেলে ঝগড়া হয়ে তা এটা কে করবে? এত ভারী ক্যারেক্টার এত সুন্দরভাবে কে করবে? তা কথায় কথায় আড্ডাতে প্রসঙ্গ হলো যে সৌমিত্র চট্টোপাধ্যায় ওনাকে যদি আনা যায় তাহলে হয়তো গল্পটার ভার আরো আসবে, যেহেতু তিন পুরুষ আগের মানুষ, তখন তো এত ভাগাভাগি ছিল। তো সুতরাং নাতি যখন খুঁজতে 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 তার দাদাকে পেল, তো তখন আমি ওই সেই দাদাকে সিলেক্ট করতে গিয়ে যখন সৌমিত্র দাদাকে আমরা চিন্তা করলাম কলকাতা থেকে নিয়ে আসবো, আমাকে যখন দাদার সামনে মেকআপ রুমে টালিগঞ্জে যখন আমাকে দাদা বললেন যে আমি পিছনে ছিলাম, মুজিব ভাই সামনে ছিল আর তারেক মিন্টু নিয়ে গেছিল, তারেক মিন্টু সামনে ছিল, তা দাদা জিজ্ঞেস করলো যে এই তোমাদের এই ধারাবাহিক নাটকটা শুনলাম বুঝলাম খুব ভালো লাগলো, এটার পরিচালককে? বিশ্বাস করেন আমার কলিজাটা ডিপটি পিছনে গিয়ে লুকাচ্ছে। মুজিব ভাই বলতেছে খুব ছোট একটা মানুষ, এই যে এই সোহেল আরমান, তখন আমাকে বলছে তুমি করছো নাকি এটা? আমি বলছি যে হ্যাঁ। বা তুমি তোমার বয়স কত? তখন আমি বললাম যে দাদা আমার বয়স একটু বেশি না, আমার বয়স 25-26 হবে, তখন অনেক কম ছিল। তো বাবা তুমি এত ভারী একটা ভলিউম নিয়েছো, তুমি তিন পুরুষের সেই ফিলটা ভালোই তো এনেছো দেখছি। তা তখন সে গল্পটার বাকিটা জানলো, জেনে খুব অভিভূত হলো যে তুমি এভাবে লিখতে পেরেছো তিন পুরুষ, যেটা আমার বাবাও খুব আমাকে প্রশংসা করে গেছে যে আসলে প্রেমের নাটক তো লেখাই যায়, প্রেমের নাটক লেখা শুরু। সব কিছুই দেখা যায়, কিন্তু একটা পুরুষের সাথে পুরুষের যে ধারাবাহিকতা, একদম ধারাবাহিক নাটক বলতে যেটা বোঝায় একটা বড় ব্যক্তির যে গল্প, সেটা তুমি বুঝতে পেরেছো সমুদ্র বলে। এবং উনি যখন বাংলাদেশে এসে সাকসেসফুলি নাটকটা করলো, শেষ হলো, অনেক জনপ্রিয়তা ছিল, তখন উনি এটিভিতে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমি সোহেলের কাজ করেছি, এখনো কলকাতায় গেলে ওনার সাথে কথা হয়, আমি সোহেলের কাজ করেছি এবং আমার কাছে খুব ভালো লেগেছে যে এতটুকু ছেলে, ও যে কাজ জানা ছেলে এবং বাংলাদেশে যে কাজ জানা ছেলে আছে এবং সাহিত্য নির্ভর কাজগুলো করতে পারে, সোহেলকে দেখে আমার বিশ্বাস হয়েছে। এবং আমার মনে হয় বাংলাদেশে আরও মেধাবী তরুণ পরিচালক আছে, তাদের জন্য সাধুবাদ। তা এটাতে কি হয়েছে? এটা কি শুধু আমার প্রশংসা হয়েছে? এটা আমাদের বাংলাদেশের প্রশংসা হয়েছে, আমাদের নাটকের প্রশংসা হয়েছে। একটা কলকাতার সত্যজিৎ রায়ের আর্টিস্ট, যিনি আজীবন সত্যজিৎ রায়ের কাজ করে আসছেন, সে বুঝতে পারলো যে বাংলাদেশে ছোট ছোট ছেলেরা খুব ভালো ভালো ডিরেকশন দিচ্ছে, ওদের মেধা আছে। ওই যে মেধা শূন্য বলা যাবে না, মেধা আছে, কিন্তু মেধা প্রয়োগ করার জায়গা। আমি অনেক আড্ডা শুনেন, আমি অনেক আড্ডায় চলচ্চিত্র বিষয়ক আড্ডার মধ্যে এজি মিন্টুর নাম শুনেছি। ওনার সাথে কাজ করে আমাকে শিখেছি, আমার আব্বার অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আচ্ছা, ওনার আবার অ্যাসিস্ট্যান্ট যারা, মিন্টু আমার নাম প্রথম ছবি। হ্যাঁ ওনার অ্যাসিস্ট্যান্ট যারা আমার ছিল, নয়নমণিতে এজি মিন্টু ছিল, এজি মিন্টু ছিল। আর কলকাতায় যে তারা কাজ করছে, স্বপন বাবু বলে ভদ্রলোক আছে, ওনার কথা একটা কথাই বলে যে ইন্ডাস্ট্রি যখন ডুবতে গেছিল, এই বাংলাদেশ থেকে এই ছেলেটা এসে ছবিগুলো আবার ইন্ডাস্ট্রিকে একটা লেভেলে নিয়ে এসেছে। বেদিনীর প্রেম, হ্যাঁ প্রথম হলো বেদের মেয়ে জ্যোৎস্না, তারপরে বেদিনীর প্রেম। দেবাশিসের বাবা কি যেন নাম না,
প্রথম প্রেমও ছিল এই দেবাশিস বাবা নামে নবীন প্রেম হয়েছে আরো পরে। ও, দিলীপ বিশ্বাস। বেদিন বেদে জোসনা, তারপর বেদের প্রেমে হিট করে গেল, এরপর আস্তে আস্তে আর দিলীপ বিশ্বাস, এদের যে বয়সী প্রশংসাটা আমি পাইছি, কারণ তারা এক বছর থেকে গেলে বাংলাদেশি চলচ্চিত্রে অনেক মেধাবী ছেলে তারা স্কোপ পাচ্ছে না। না অবশ্যই অ্যাবসলিউটলি আমি আপনার সাথে 100% একমত। এবং তারা একটা কথাই বলছে যে জয়েন্ট ভেঞ্চারটাকে খুলে দেওয়া উচিত চলচ্চিত্র বাঁচানোর জন্য, কলকাতা আর বাংলাদেশ এটা ওপেন করে দেওয়া উচিত কোনো শর্তহীনভাবে। কিন্তু যেটা হয়েছে কি যে স্টার্টটা হয়েছিল ভালো, কেন জানে আজের ভাই এটা সুযোগ মনে হয়েছে। ওই যে আমি বললাম যে আসলে আমরা তো দুই একটা মানে কোনো একটা সমস্যা বলতে গেলে মাত্র একটা দুটো সমস্যা, এটা একটা ওভারঅল সব দিক থেকে টানতে হবে। কিরকম যে আপনি একটা ছবি চালাবেন, ছবির টিকিটটা ঠিক মতো একটা লোক পাচ্ছে কিনা, সে ছবির ভিতরে গিয়ে ঠিক মতো বসতে পারছে কিনা, সে এবং সেখানে গিয়ে আমাদের হলের ভিতরে একটা মেয়ে স্বাধীনভাবে সুন্দরভাবে একটা ছবি দেখতে পাচ্ছে কিনা, অতটুকু পর্যন্ত গভীরে যেতে হবে আপনাকে। আপনি একটা ভালো ছবি বানালেন বাস ছেড়ে দিলেন আপনার হয়ে গেল, তা কিন্তু নয়। আপনার দর্শকদেরও কেয়ার নিতে হবে, আপনার দর্শকদেরও যত্ন নিতে হবে যে আমার ছবিটা দেখবে দর্শকরা ঠিক মতো যেতে পারছে কিনা। প্রডিউসার কেয়ারিংটা দেখে, ডিস্ট্রিবিউটার কেয়ারিং, ডিস্ট্রিবিউটার মানে একটা ফ্রেন্ড ফ্রেন্ডস ফিল্মের একটা ছবি ছিল সাহেব বিবি, বেশ কিছুদিন আগে ওটা রিলেশন আমি ছিলাম। তো ও যখন বুকিং টুকিং দিল, বুকিং দেওয়ার পরে বলছে যে দেখবি তাহলে অফিসে চলে আয়। এখন অফিসে সারাদিন বসে দেখি আমরা যখন শো টাইমটা শুরু হয় সেলগুলো বলেগুলো হয় কেমনি কোন হলে কম কোন হলে বেশি, এখান থেকে ডিরেকশন দিচ্ছে যেহেতু এইভাবে চলছে না, ড্রপ করে আরেকটা যাবে। এক সপ্তাহের ভিতর টাকা সেগুলো পুরো উঠে গেল, হল বাদ দিয়া এক সপ্তাহ, সেকেন্ড সপ্তাহে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারা মার্কেটিং মেকানিজমটাও কিন্তু অনেক বড় এটা আমাদের দেশে মার্কেটিং মেকানিজমটা না আছে একঘেয়ে না, একঘেয়ে না, এক হচ্ছে ডিপেন্ডেবল লোকের অভাব, নির্ভরযোগ্য লোকের অভাব, টু পয়সা বিক্রি হয়, অভাব একটা বড় ফ্যাক্ট। দ্বিতীয় কথা হচ্ছে যে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে ভীতি, এই ভীতিটা কিন্তু ডিজিটাল টিকিট করে ফেলি কিন্তু এটা সমস্যার সমাধান। আমার কথাটা হচ্ছে যে একটা কম্পিউটার এখন তো সবচেয়ে সস্তা, ডিজিটাল হয়ে যাচ্ছে, সারা পৃথিবী ডিজিটাল হয়ে গেছে। একটা কম্পিউটার সামান্য একটা পিসিতে টিকিট বিক্রি করতে পারবে না, তাহলে এত মান্যতা আমাদের। কারণ আমি একটা ছবি, তখন আমি একটা হল থেকে যখন ডিজিটাল টিকিট কাটা হবে, আমি একদম স্পষ্ট বুঝতে পারবো যে আমি দর্শকদের কাছে যেতে পারলাম কি পারলাম না। এখন তো হিট ছবিও ফ্লপ হচ্ছে, ফ্লপ ছবিও হিট হচ্ছে, বুঝতে পারছি না, ডার্কে থেকে যাচ্ছে। ডার্কে থেকে যাচ্ছে। আসলে কিছু সেকেন্ডারিতে আসার পরে ভদ্রলোক আসলো, আসার পরে ফেরদৌস ভাই ছিলেন, সবাই ফেরদৌস ইসলাম, সেটা তো এমন। হ্যাঁ ফেরদৌস ইসলাম বা হক এই টাইপের নাম, ফেরদৌস হাসান, না কলকাতার প্রডিউসার। ও আচ্ছা, ফেরদৌস ইসলাম, আচ্ছা উনি হচ্ছেন একটা শিক্ষক, আচ্ছা আচ্ছা। সেন্ট জেভিয়ার্সের শিক্ষক। আমি জিজ্ঞেস করলাম আপনি ছবি প্রডিউস করছেন এইভাবে? হ্যাঁ করছি। দেখি নাই তো উনি ছবি প্রডিউস করছেন, উনি যে কন্টেন্টটা নিয়েছেন সেই কন্টেন্টটা আপনি দেখেন, ওই কন্টেন্টটা আমাদের দেশে চলবে না, এইসব আলো নাই। পত্রিকাকে নিয়ে করছে একটা হাউস একটা হাউস যদি তাকে লুক আফটার না করা হয় তাহলে কি হতে পারে? এটা কিন্তু খুবই চালু সাবজেক্ট, খুবই চালু সাবজেক্ট, কিন্তু আমাদের দেশে এই টাইপের ছবি লাস্ট সিনটা আমি দেখি বিমোহিত হয়ে গেছিলাম। যেটা হয় কন্টেন্টের ফ্রিডমটা আমাদের দেশে না, সেটা হচ্ছে আরেকটা অভাব আছে, প্রচারণার একটা অভাব আছে, আর মার্কেটিং মেকানিজম তো নাই। আমি একটা জিনিস বলি, মানে রূপক অর্থে বলি, সেটা হচ্ছে যে আমরা বাঙালি, আমরা ম্যাক্সিমাম এখানে 3 বেলা ভাত খাই বা 2 বেলা ভাত খাই। আমাদের ভাত ডালের অভাব থাকলে, ভাত ডালের যদি মানে বেসিক ফুডের যদি অভাব থাকে, তো মাঝে মাঝে মেক্সিকান আর বিরিয়ানি খাওয়ায় কি হবে? মাঝে মাঝে আমি ইটালিয়ান খাওয়াচ্ছি, চাইনিজ খাওয়াচ্ছি, মেক্সিকান খাওয়াচ্ছি,
কিন্তু আমি এটা বুঝতেছি না যে বাঙালিদের যদি আমি এন্টারটেনমেন্টটা কত ধরি, এন্টারটেনমেন্টটাও যদি মানে পুষ্ট মানে একটা খোলার সাথে তুলনা করি, তাহলে আমাদের বাঙালিরা বা বাংলাদেশি মানুষরা চাচ্ছে হচ্ছে ভাই আমার রেগুলার একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা। আমি যেন অফিস শেষ করে একটা ভালো ছবি দেখতে পারি, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি মিলে কিছু একটা করতে পারি, দেখতে পারি। আমাদের আনন্দের জায়গাগুলো কমে যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আনন্দগুলো এখন দেখেন মানে আগে ঈদ মানে হল 400 ফুট, পার্কগুলো ভর্তি, আর এখন কি হচ্ছে বাংলাদেশের এই ঢাকার লোকগুলো কোথায় যাচ্ছে এই বিজয় দিবসে, এই আপনার ঈদে খালি দেখবেন রাস্তায় হাঁটছে, খালি দেখবেন যে রাস্তায় হাঁটছে, হাজার হাজার মানুষ রাস্তায় হাঁটছে। আপনি এদেরকে পাবেন কলকাতা শহরে ঈদের সময়, ব্যাংককে, মালয়েশিয়াতে, এদেরকে এখানে এটা তো যারা উচ্চবিত্ত, কিন্তু যারা আপনি দেখেন সংসদ ভবন মানুষের চালা বাজার থেকে হাতে একটা পতাকা নিয়ে একটা বেলুন নিয়ে বাচ্চাদেরকে নিয়ে তাহলে হাঁটছেই আর হাঁটছে। এই হাঁটাটা কি আনন্দদায়ক কিনা আমার কাছে এগুলো আমার কাছে প্রশ্ন জাগে যখন আমি যাই। মানে সে তো একটা যাত্রা দেখতে পারতো, সে তো একটা মেলায় যেতে পারতো, সে তো একটা ছবি দেখতে পারতো, সে তো একটা নানান রকম আনন্দ করতে পারতো, খেলা দেখতে পারতো। আমরা আনন্দটা কেন এইভাবে করছি না? আনন্দের দিন আনন্দ দেখাচ্ছি না। হ্যাঁ, কতবার মামাকে নিয়ে দেখতে গেছি সেই রাজকুমার ছবিটা দেখতে গিয়ে। ছোটবেলায় আমি শিশু পার্কে গেছি, ছোটবেলায় আমি কত কিছু করছি, খেলছি, ফুটবল খেলছি। কিন্তু এখনকার আমার সন্তানদেরকে আমি বলতে পারি না বলে যে বাবা একটা স্কুলে ভর্তি করাই দিচ্ছ, সেটা কোনো মাঠ নাই, পরিবেশটা ভিন্ন হয়ে গেছে, পরিবেশটা নাই। সারাক্ষণ বসে কম্পিউটারের ভিতরে বসে আছে। আমি ওকে মানে বাদ দেন, এটা বাদ দেন। ধরেন আপনার ওয়াইফ আমার ওয়াইফ, আমরা ফিরে আসছি, অথবা আমি কোনো কাজ করতেছি, কি করতেছি মোবাইল নিয়ে ব্যস্ত, বাচ্চা কি করতেছে গেম নিয়ে ব্যস্ত, অথবা আমি কি করতেছি কখনো মোবাইল নিয়ে ব্যস্ত, কখনো ল্যাপটপ নিয়ে ব্যস্ত। ব্যাপারটা হচ্ছে যে সেই বন্ধ সেই জায়গাটা কিন্তু এখন আছে, যুগের সাথে তাল মিলিয়ে করতে হবে সব। ওইভাবে চিন্তা আমাদের যুগের সাথে তাল মিলিয়ে, আমাদের পুরনো তার মানে এই না যে পুরনোরাই ভালো ছিল আমরা ভালো নাই, তা সেটাও না। আমাদের কথা হচ্ছে যে কেন কি কারণে আমরা চলচ্চিত্রটাকে ভালো করতে পারছি না, সেটা আসলে দর্শকদেরকে আনন্দ দিতে পারছে কিনা, এটাই হচ্ছে আমার বন্ধনটা আনতে হবে, চলে বন্ধ করো, চলেন এটা ছাইরা দিও না।